আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। অবশ্যই। প্রতিদিন খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে তো আসলে এত এত খবর আসে, মানে কোনটা জরুরি আর কোনটা নিছকই কোলাহল সেটা আলাদা করা বেশ বেশ কঠিন একটা কাজ। একদম। খবরের পেছনের আসল চিত্রটা অনেকেই জানতে চান। ঠিক। আর আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যই হল তথ্যের সেই বিশাল পাহাড় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চমকপ্রদ তথ্যগুলো বের করে আনা। রাইট। যাতে চারপাশে কি ঘটছে সেটা সম্পর্কে সবাই খুব দ্রুত আপডেটেড থাকতে পারেন। হ্যাঁ, আর আজকের আলোচনার সোর্স হিসেবে আমরা ব্যবহার করছি ২০২৬ সালের ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক খবরের একটি বিস্তারিত সারসংক্ষেপ। এবং এই তথ্যগুলো কিন্তু কেবল সাধারণ জ্ঞান নয়, দৈনন্দিন জীবনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্ষমতার পালাবদল কিভাবে হয় বা বৈশ্বিক অর্থনীতি আসলে কোন সুতোর উপর ঝুলে আছে সেটা বোঝার জন্য এই বিষয়গুলো জানা আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি। তো চলুন একেবারে দেশের ভেতরের একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, নির্বাচনের বিষয়টা। রাইট। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে এটি শুধু সংসদ নির্বাচন ছিল না, একটা গণভোটও ছিল। পরিসংখ্যানগুলো কিন্তু বেশ চমকপ্রদ। আসলে মোট ভোটারের সংখ্যা ছিল ১২,৭৭,১১,৭৯৩ জন। বিশাল একটা সংখ্যা। আর ভোট কাস্টিংয়ের হারও বেশ ভালো। সংসদে ভোট পড়েছে ৫৯.৪৪%, আর গণভোটে সেটা ছিল ৬০.৮৪%। এই নির্বাচনে সরাসরি নির্বাচিত নারী সংসদের সদস্য হয়েছেন ৭ জন। এই নির্বাচনের রাজনৈতিক ফলাফলের দিকটা যদি আমরা নিরপেক্ষভাবে দেখি, সোর্স অনুযায়ী বিএনপি এবং এর মিত্রদল মোট ২১২টি আসন জিতেছে। যদিও ভেতরের একটা ব্রেকে বলা আছে বিএনপি ২০৯টি এবং মিত্রদল ৭৭টি, আর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আর মন্ত্রিসভার আকারটাও বেশ বড়, তাই না? হ্যাঁ, মোট ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১ জন প্রধানমন্ত্রী। এই ৫০ জনের মধ্যে ৩ জন নারী সদস্য রয়েছেন। তবে এখানে একটা কৌতূহলোদ্দীপক ব্যাপার হল ৩ জন টেকনোক্র্যাট মন্ত্রীর কথা বলা হয়েছে। যারা শুনছেন তাদের সুবিধার্থে এই টেকনোক্র্যাট বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। অবশ্যই। আসলে টেকনোক্র্যাট মন্ত্রী বলতে এমন ব্যক্তিদের বোঝায় যারা সাধারণ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হননি। আচ্ছা। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের বিশেষ কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, তখন সরকার চাইলে সংবিধানের নিয়ম মেনে তাদের সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারে। বুঝতে পেরেছি। আর এই নির্বাচনের আরেকটি বড় দিক হল এটি ব্যাপকভাবে জেন জেড বা জেনারেশন জেড দ্বারা প্রভাবিত ছিল। তরুণ প্রজন্মের এই প্রভাব আসলে রাজনৈতিক সমীকরণে একটা নতুন মাত্রা যোগ করেছে। হ্যাঁ, আর ঠিক এই জায়গাতেই বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। শপথ গ্রহণের ব্যাপারটা। একদম। নির্বাচন তো শেষ হলো, কিন্তু এরপরেই শুরু হলো সাংবিধানিক এক অদ্ভুত পরিস্থিতি। হ্যাঁ। নিয়ম অনুযায়ী নবনির্বাচিতদের শপথ পড়ানোর কথা স্পিকার বা ডেপুটি স্পিকারের, কিন্তু সেই সময় তাদের কেউই উপস্থিত ছিলেন না। রাইট। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এমন একটা অচল অবস্থায় রাষ্ট্রযন্ত্র কাজ করল কিভাবে। এখানেই আসলে আমাদের সংবিধানের দূরদর্শিতা লুকিয়ে আছে। সংবিধানের ১৪৮ নম্বর অনুচ্ছেদ এবং ৩য় তফসিল অনুযায়ী এর একটা দারুণ সমাধান দেওয়া আছে। নিয়ম হল স্পিকার যদি শপথ পড়াতে ব্যর্থ হন, আচ্ছা, তবে নির্বাচন ফলাফলের পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সেই দায়িত্ব পালন করবেন। চমৎকার। আর বাস্তবে ঠিক সেটাই ঘটেছে। ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এবং প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রের এই যে কে কাকে শপথ পড়াবেন, এর অত্যন্ত সুন্দর একটা কাঠামো সংবিধানে বলা আছে। রাষ্ট্রপতি শপথ পড়ান স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে। আবার স্পিকার শপথ পড়ান স্বয়ং রাষ্ট্রপতিকে এবং সকল সংসদ সদস্যদেরকে। অন্যদিকে প্রধান বিচারপতি শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান নির্বাচন কমিশনার, পিএসসি এর চেয়ারম্যানকে। এমনকি প্রধানমন্ত্রীও শপথ পড়ান সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের।
হ্যাঁ, রাষ্ট্রের এই আইনি কাঠামোটা জানলে আসলে কাজগুলো কিভাবে হয় সেটা বুঝতে অনেক সুবিধা হয়। এই কাঠামোর কথা যখন এলোই তখন সরকার আসলে কোন নিয়মে কাজ করে সেটাও জানা দরকার। রুলস অফ বিজনেস। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিয়োগের গ্যাজেট এবং রুলস অফ বিজনেস 1996-এর কথা সোর্সে উল্লেখ আছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হল এই রুলস অফ বিজনেস 1996। সংবিধানের 55(6) অনুচ্ছেদের উপর ভিত্তি করে এটি তৈরি। কোন মন্ত্রণালয় কি কাজ করবে, ক্যাবিনেট কিভাবে সিদ্ধান্ত নেবে, তার সবকিছুর আইনগত ভিত্তি হল এটা। আর প্রধানমন্ত্রী নিয়োগের গ্যাজেট জারি হয় ক্যাবিনেট ডিভিশন থেকে। সংবিধানের 56(3) অনুচ্ছেদ অনুযায়ী, তাই তো? ঠিক, যেখানে বলা আছে সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এটি মূলত রাষ্ট্রের প্রশাসনিক কাজের একটা মাস্টার প্ল্যান। দারুণ। তো সীমানার ভেতরের এই নিয়মকানুনগুলো তো জানলাম, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যেখানে ক্ষমতাবানরা সব নিয়ম ভেঙে ফেলেন। জেফ্রি এপস্টিন ফাইলস। একদম, অত্যন্ত সংবেদনশীল অথচ আলোড়ন সৃষ্টিকারী একটা বিষয়। এই ফাইলগুলো আসলে বিশ্বজুড়ে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে। সোর্সের তথ্য অনুযায়ী জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন ধনকুবের এবং যৌন অপরাধী। হ্যাঁ, নথিপত্রগুলোতে তার একটি ব্যক্তিগত দ্বীপের কথা বলা হয়েছে, লিটল সেন্ট জেমস, যেটিকে আইল্যান্ড অফ সিন বলা হতো। আর তার ব্যক্তিগত বিমানটির নাম ছিল ললিতা এক্সপ্রেস। 2008 থেকে 2019 সাল পর্যন্ত তার এই অপরাধ নেটওয়ার্ক বিস্তৃত ছিল। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল বিচারের আওতায় থাকা অবস্থায় জেলের ভেতরেই তার মৃত্যু হয়। রাইট। এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হল কিভাবে ক্ষমতা এবং অপরাধের এক অন্ধকার জগৎ এই ফাইলগুলোর মাধ্যমে উন্মোচিত হয়েছে। ক্ষমতার চরম শিখরে থাকা মানুষেরা কিভাবে আইনের ধারাছোঁয়ার বাইরে চলে যায়, এটি তারই একটা দৃষ্টান্ত। ক্ষমতার ভূরাজনীতির কথায় যদি আসি, ভৌগোলিক অবস্থান কিভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে তার দারুণ উদাহরণ হল হরমোজ প্রণালী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগস্থলে এটি অবস্থিত। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এবং সবচেয়ে সংকীর্ণ জায়গাটা মাত্র 39 কিলোমিটার চওড়া। হ্যাঁ, আর এই 39 কিলোমিটারই হল গ্লোবাল সাপ্লাই চেনের একটা বিশাল চোক পয়েন্ট। কাতার থেকে আসা এলএনজি এবং বিশ্ববাজারের তেলের একটা খুব বড় অংশ এখান দিয়ে যায়। এখন যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তাহলে এই প্রণালীতে অস্থিরতা দেখা দেবে। একদম। আর তখন মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়, পরিবহন খরচ বাড়ে, আর সারা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা লাগে। সত্যি, ভূগোল কিভাবে অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার একটু শিকড়ের কথায় ফেরা যাক। হ্যাঁ, সংস্কৃতির বিষয়। হ্যাঁ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত 21 পদক 2026-এর তালিকাটা সোর্সে আছে। এবার মোট 10 জন এই সম্মাননা পেয়েছেন। তালিকাটা বেশ বৈচিত্র্যময়। আসলেই, সঙ্গীতে পেয়েছেন আইয়ুব বাচ্চু, চলচ্চিত্রে ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলা ইসলামউদ্দিন পালাকার, চারুকলা প্রফেসর মো আব্দুস সাত্তারও আছেন। হ্যাঁ, আর ব্যান্ড দল হিসেবে ওয়ারফেজ, শিক্ষায় ডক্টর মাহবুবুল আলম, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থ আহমেদ। আইয়ুব বাচ্চু বা ওয়ারফেসের মতো ব্যান্ডের এই স্বীকৃতি প্রমাণ করে আমাদের সংস্কৃতি কতটা বহুমাত্রিক। একদম। আর সংস্কৃতির কথায় ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা ICH এর কথাও চলে আসে। হ্যাঁ, ইনট্যাঞ্জিবল মানে হলো এমন কিছু যা ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকে। 2003 সালের এই কনভেনশনটি বাংলাদেশ 2009 সালে অনুসমর্থন করে। বর্তমানে বাংলাদেশের 6টি উপাদান এই তালিকায় আছে। বাউল সাধনা, যা 2008 সালে স্বীকৃতি পায়, এরপর জামদানি, পহেলা বৈশাখ, সিলেটের শীতল পাটি, ঢাকার রিকশা এবং টাঙ্গাইল শাড়ির বয়ন প্রক্রিয়া। ঠিক, এগুলো বিশ্ব দরবারে আমাদের অস্তিত্বের স্বীকৃতি। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইটা তো বিশ্ব রাজনীতিতে বেশ জটিল। ভূরাজনীতির পুরনো কিছু তত্ত্ব এখানে দারুণ প্রাসঙ্গিক। যেমন হটল্যান্ড তত্ত্ব। বলা হয় ইউরেশিয়ার কেন্দ্র বা হটল্যান্ড যারা নিয়ন্ত্রণ করবে তারাই পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করবে। আবার রিমল্যান্ড তত্ত্ব বলছে ক্ষমতার উৎস কেন্দ্র নয়, বরং ইউরেশিয়ার উপকূলীয় বা রিমল্যান্ড অঞ্চল যারা নিয়ন্ত্রণ করবে, পৃথিবী তাদের হাতে থাকবে।
এর পাশাপাশি ডমিনো এবং কন্টেইনমেন্ট তত্ত্বের কথাও বলা আছে, যা মূলত স্নায়ুযুদ্ধের সময় কমিউনিজম ঠেকাতে ব্যবহৃত হয়েছিল। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি তাহলে বোঝা যায় কেন এই তত্ত্বগুলো আজও প্রাসঙ্গিক। পরাশক্তিগুলো আজও এই নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানগুলোর দখল নিয়েই লড়ে যাচ্ছে। দারুণ বলেছেন। এবার আমরা কিছু র্যাপিড ফায়ার ফ্যাক্টস নিয়ে কথা বলবো। খবরের টুকরো হলেও এর প্রভাব বিশাল। শুরু করা যাক। প্রথমেই দুর্নীতি ধারণা সূচক বা সিপিআই। ডেনমার্ক সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত, স্কোর 89, আর সবচেয়ে বেশি হল দক্ষিণ সুদান ও সোমালিয়া। বাংলাদেশের অবস্থান এখানে তলানি থেকে 13তম, স্কোর মাত্র 24। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে। রেসিপ্রোকাল ট্যারিফ 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। বর্তমান শুল্ক হার 34%। শিক্ষাক্ষেত্রে বড় খবর হল রাজধানীর 7টি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের আলোচনা। আর জনতাত্ত্বিক একটা চমকপ্রদ তথ্য, বিশ্বের সবচেয়ে কম জন্মহার এখন দক্ষিণ কোরিয়ার। সামরিক খাতে বিশ্বের সবচেয়ে বড় রণতরী হল যুক্তরাজ্যের ইউএস জেরাল্ড আর ফোর্ড, আর ফ্রান্সের আছে রাফাল যুদ্ধবিমান। টেকনোলজির দিকে তাকালে রাশিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হয়েছে। তবে সবচেয়ে অবাক করা খবরটা হল মল্ট বুক নিয়ে। এটি এআই এজেন্টদের জন্য তৈরি করা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর মহাকাশ গবেষণায় আগামী 10 বছরের মধ্যে চাঁদে স্বয়ংসম্পূর্ণ শহর তৈরির পরিকল্পনার কথাও বলা হয়েছে। হ্যাঁ, বিজ্ঞানের আরেকটা খবর হল ডট বা ফ্রগ বিষের ব্যবহার। এটি শক্তিশালী নিউরোটক্সিন। অ্যান্টিপুতিন নেতা নাভালনিকে হত্যায় এর ব্যবহারের অভিযোগ আছে। অর্থনীতির একটা জরুরি তথ্য, বাংলাদেশ ব্যাংকের বর্তমান রেপো রেট হল 10%। রেপো রেট বেশি থাকলে ব্যাংকগুলোর ঋণ করা ব্যয়বহুল হয়, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের একটা পদক্ষেপ। এছাড়া বিটিসিএল প্রথম ভার্চুয়াল টেলিকম অপারেটর হিসেবে যাত্রা শুরু করেছে। জ্বালানি খাতে স্বচ্ছতার জন্য চালু হয়েছে সজাগ অ্যাপ। আর 15ই ফেব্রুয়ারি হল বিশ্ব শিশু ক্যান্সার দিবস। সব শেষে একটা ইন্টারেস্টিং আইনি কনসেপ্ট, ফোর্স ম্যাজিউর। অনিবার্য পরিস্থিতিতে চুক্তি বাতিলের আইনি কনসেপ্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড এটি ব্যবহার করেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। তো এতক্ষণ ধরে যে আলোচনা হলো, এর আসলে মানে কি দাঁড়াচ্ছে? দেশের ভেতরে নির্বাচনী গ্যাজেট থেকে শুরু করে হরমোজ প্রণালী কিংবা এআই এর সোশ্যাল মিডিয়া, সবকিছু একটা বিশাল ক্যানভাসের অংশ। একদম তাই। পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, আর এই পরিবর্তনের সাথে তাল মেলাতে তথ্যের পেছনের কারণগুলো জানা খুব জরুরি। ঠিক। বিদায় নেওয়ার আগে আজকের এই তথ্যের ওপর ভিত্তি করে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। যদি মল্টবুকের মতো প্ল্যাটফর্মে এআই এজেন্টরা নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করে, আর অন্যদিকে চাঁদেও মানুষের শহর গড়ে ওঠে, আচ্ছা, তাহলে আগামী দশকে হার্টল্যান্ড বা রিমল্যান্ডের মতো ভূ-রাজনৈতিক তত্ত্বগুলো কি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে, নাকি প্রযুক্তি এবং মহাশূন্যের জগতেও নতুন কোনো হার্টল্যান্ড তৈরি হবে? দারুণ একটা প্রশ্ন। ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা বিষয়। যারা শুনছেন তাদের ভাবনার খোরাক হিসেবেই এই দারুণ প্রশ্নটি রেখে যাচ্ছি। এতক্ষণ সাথে থেকে এই গভীর বিশ্লেষণের সঙ্গী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের ঘটনাগুলোর পেছনের আসল গল্পগুলো এভাবেই খতিয়ে দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।